ও পরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমার বয়স ২৭ মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের গুচ্ছের মতো কুটি ধরিয়া রহিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আমার বয়স যখন অল্প ছিল, তখন আমার বাবা মারা গিয়াছেন। মাই আমাকে মানুষ করিয়াছেন। আমাদের অবস্থা সম্পন্ন। বাবা নিজে এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা করিয়াছিলেন। সেই টাকা ভোগ করিবার সময় পান নাই। মরিতে মরিতে যে হাঁপ ছাড়িয়াছিলেন, সেই তাহার প্রথম বিশ্রাম। তখন আমার বয়স ১৫। মার স্নেহে এবং শাসনের অধীনে আমি অতি চমৎকার সুবোধ ছেলে হইয়া মানুষ হইলাম। আমার মতো এমন ভালো ছেলে পাড়ায় আর ছিল না। আমি কোনোদিন নিজের বুদ্ধিতে চলি নাই, চলিবার কথাও মনে করি নাই। আমার মা এবং আমার মামাই আমার সমস্ত জীবনটা পরিচালিত করিতেছিলেন। আমার মামা আমার চেয়ে মাত্র ৬ বছরের বড়, কিন্তু তাহার বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি। তিনি সংসারটাকে হাতের তেলোর মতো চেনেন। তাহার মতেই আমার সমস্ত জীবনটা গঠিত হইবে, ইহাই ছিল স্থির। এমনি সময়ে আমার বিয়ের কথা উঠিল। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব আনিল। সে বলিল, মেয়ে যদি ববল তো খাসা মেয়ে। মেয়েটির নাম কল্যাণী। তাহার বাবা শম্ভুনাথ সেন কানপুরের একজন বিখ্যাত ডাক্তার। তাহার মেয়ে সুন্দরী এবং শিক্ষিতা। হরিশের কাছে সেই মেয়ের রূপের বর্ণনা শুনিয়া আমার মন চঞ্চল হইয়া উঠিল। মামা শুনিলেন। তিনি খোঁজ লইলেন মেয়েটি কেমন। তাহার কাছে মেয়ের রূপের চেয়েও বড় ছিল টাকা। তিনি চাহিতেছিলেন এমন এক ঘর হইতে মেয়ে আনিতে, যাহারা গরিব কিন্তু মানি, যাহাদের অনেক টাকা নাই কিন্তু আদব কায়দা আছে। কারণ মামা চাহিতেন বড় ঘরের মেয়ে আনিলে তাহারা হয়তো মাথায় চড়িয়া বসিবে, কিন্তু গরিবের মেয়ে হইলে তাহারা আজীবন আমাদের কাছে মাথা নিচু করিয়া থাকিবে। শম্ভুনাথবাবু সেরকমই লোক ছিলেন। তিনি বড় লোক ছিলেন না, কিন্তু তাহার আত্মসম্মানবোধ ছিল প্রচুর। বিয়ের দিন স্থির হইল। মামা নিজে গিয়া সমস্ত তদারকি করিলেন। বিয়ের আসরে এক অদ্ভুত ঘটনা ঘটিল। মামা হঠাৎ করিয়া সন্দেহ করিলেন যে কনের বাড়ির গয়নাগুলি হয়তো পিতলের বা ওজনে কম। তিনি বিয়ের আসরেই স্যাকরা ডাকিয়া আনিলে গয়না পরীক্ষা করাইবার জেদ ধরিলেন। শম্ভুনাথবাবু শান্তভাবে বলিলেন, বেশ তো, আপনারা পরীক্ষা করিয়া দেখুন। স্যাকরা আসিয়া প্রতিটি গয়না পরীক্ষা করিল। সে দেখিল প্রতিটি গয়না নিখাদ সোনা এবং ওজনেও বেশি। শম্ভুনাথবাবু তখন অত্যন্ত শান্ত কিন্তু কঠোর স্বরে বলিলেন, আমার মেয়ের গয়না চুরির দায় হইতে আমি মুক্ত হইলাম। এবার আপনারা দয়া করিয়া আহারাদি করিয়া বিদায় হন। মামা অবাক হইয়া বলিলেন, কেন, বিয়ে হইবে না? শম্ভুনাথবাবু বলিলেন, যে পরিবার আমার মেয়ের গয়না লইয়া সন্দেহ করে, তাহাদের ঘরে আমি মেয়ে দিব না। অনুপম স্তব্ধ হইয়া রহিলাম। আমি কিছুই বলিতে পারিলাম না। আমার নিজের কোনো প্রতিবাদ করিবার ক্ষমতা ছিল না। সেই রাত্রে আমরা অপমানিত হইয়া ফিরিয়া আসিলাম। তাহার পর কয়েক বছর কাটিয়া গিয়াছে। আমি আর বিয়ে করি নাই। মার সাথে একবার তীর্থযাত্রায় বাহির হইলাম। সেই ট্রেনের কামরায় এক তরুণীর সাথে দেখা হইল। তাহার কণ্ঠস্বর ছিল বীণার মতো মধুর। আমি জানিতাম না সে কে, কিন্তু তাহার সাহস এবং সৌন্দর্য আমাকে মুগ্ধ করিল। পরে জানিতে পারিলাম সেই তরুণীই হইল কল্যাণী। আমি তাহার কাছে গিয়া ক্ষমা চাহিলাম। বলিলাম, আমাকে গ্রহণ করো। কল্যাণী শান্তভাবে জানাইল সে আর বিয়ে করিবে না। সে এখন দেশের কাজে এবং বালিকা বিদ্যালয়ের মেয়েদের শিক্ষাদানে নিজেকে সঁপিয়া দিয়াছে।
সে তাহার বাবার আজ্ঞায় এবং দেশের প্রয়োজনে অবিবাহিত থাকবার শপথ লইয়াছে। আমি আজ কানপুরে থাকি। আমি কল্যাণীর সেই বিদ্যালয়ের আশেপাশে ঘুরি। তাহার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়। সে আমাকে হয়তো পুরোপুরি গ্রহণ করে নাই, কিন্তু আমি তাহার সান্নিধ্যে আছি, হে আমার পরম পাওয়া। আমার জীবনের সেই অপরিচিতা আজও আমার কাছে এক পরম বিস্ময় হইয়া রহিয়াছে।